গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, উষা থেকে সন্ধ্যায়। 1923-24 সালে আমি 12 দিনে বৃন্দাবন গিয়েছিলাম। 26 সালেও যেতে হয়েছিল একবার, বাধ্য হয়ে। সেই সময়ই উষাকে দেখি। সেই বছর শোভারামকেও প্রথম দেখি। তখন আমার বয়স কম, বছর 15 মাত্র। শোভারামের 27-28, উষার 19-20। শেষ দেখলাম গত 1964 সালে দিল্লির পাহাড়গঞ্জ এলাকার এক বস্তিতে। শোভারামের বাড়ি আগ্রা শহরে। কাজ খুঁজতে বৃন্দাবনে এসেছিল। রামবাবুদের ঠাকুরবাড়ি বা কুঞ্জে পূজারীর কাজ করত। পূজারী মানে নিত্য সেবা তো বটেই, রান্নার কাজও। ভোগের রান্না, বাবুদের রান্না, বিশেষ কেউ অতিথি এলে, যেমন আমি, তাদেরও। ঝঞ্ঝাটও ছিল। রাত্রে ঠাকুরের 12খানা লুচি, কর্তার 3খানা রুটি, বাকি সকলের পরোটা বা টেকরা। ঠিকরে বলাই উচিত, সামান্য ঘি ছোঁয়ানো মোটামুটি পদার্থ, কাঠের মতোই কঠিন। এখানের এত কাজ করেও শোভারাম 12 টাকা সুখ মাইনেতে আর একটা ঠাকুর বাড়িতে ঠিকে পুজো ভোগের কাজ করে আসত। তবে সেখানে এত হাঙ্গামা ছিল না। প্রসাদ যা হতো, একজন ভাণ্ডারী ছিল, সে খেত। শোভারামেরও একটা অংশ পাওনা হতো। মাসিক 2 টাকায় সে পারস বিক্রি করে দিত। শোভারাম দীর্ঘকায় কান্তিমান পুরুষ। দোহারা, টকটকে রং, কাটা কাটা নাক চোখ, বলিষ্ঠ সুশ্রী চেহারা। উষা মেদিনীপুরের মেয়ে, স্নিগ্ধ শ্যামবর্ণ, ছিপছিপে গড়ন, ভাসা ভাসা 2টি চোখ, পাতলা ঠোঁটের উপরে আর নাকের ডগায় 12 মাস বিন্দু বিন্দু ঘাম জমে থাকত। ভারী ভালো লাগত দেখতে। অল্প বয়সে বিধবা হয়ে বাপের বাড়ি এসেছিল। গায়ের ছেলেরা নষ্ট করবার তালে আছে দেখে এক পিসি সঙ্গে করে বৃন্দাবনে নিয়ে আসে। কাঁচা বয়সের লাবণ্যবতী মেয়ে কোনো ধনী গোসাইয়ের চোখে পড়ে গেলে অনেক টাকা বাগিয়ে নিতে পারবে। তাতে পিসিরও কিছু সুবিধে হতে পারে। ধর্ম যদি বিকোতেই হয়, চড়া দামে বিকোনোই ভালো। এই যুক্তিতেই এখানে এনেছিল সে। খদ্দেরও জুটেছিল। কিন্তু পোড়া মেয়ের ধর্মজ্ঞান টনটনে হয়ে উঠল, একেবারে বেঁকে দাঁড়ালো। পিসে এক কুঞ্জে কাজ করে। সে কতকাল বসে খাওয়াবে? অগত্যা এই রামবাবুর কুঞ্জে ঝিয়ের কাজে ঢুকিয়ে দিল। খাওয়া পড়া 7 টাকা মাইনে। মাইনের জন্য যত না হোক, রামবাবুর গিন্নি জবরদস্ত মেয়ে ছেলে। চোখে চোখে রাখতে পারবে এই আশাতে এখানে দেওয়া। কিন্তু একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে? অবশ্য কি করিয়া যে সেটা পরে শুনেছিল মুশারি মুখে। পাছে এমন কাজের মেয়েটাকে অন্য কেউ 2-1 টাকা বেশি মাইনে দিয়ে ভাগিয়ে নিয়ে যায়, তাই গিন্নি একরকম জুটিয়ে দিয়েছিলেন ওদের। এখনকার পুশ অ্যান্ড পুল। আগে ঠেলে দাও, পরে টেনে তোলো। মেয়ের বাপ মার এ মন্ত্র তখন উঠেনি। এটা নিস্তারিণী দেবীর সহজাত বুদ্ধি। তার নিস্তারিণী দেবী যা চেয়েছিলেন তা পেলেন ওতেই। শোভারাম বুদ্ধিমান, বিশ্বস্ত, তাকে ভাঙিয়ে নেবার কম চেষ্টা হয়নি। উষার জন্য 2 রকম প্রস্তাবে এসেছে অতপর। কুঞ্জ দাসী বা কুঞ্জ স্বামিনী হবার। অনেক গোসাইও দুটি পাঠিয়েছেন। কামদার বা ম্যানেজার শ্রেণী তো বটেই। কিন্তু এ দুজন তখন দুজনের প্রেমে মশগুল। তুচ্ছ টাকা পয়সা আর সুযোগ সুবিধার জন্য একে অন্যকে ছেড়ে যাবে তা সম্ভব নয়। এই ধরনের প্রস্তাব এসেছে শুনলে নিস্তারিণী মুখ টিপে হাসতেন, আর ধূর্ত চোখে উষার লজ্জারুণ বর্ণ মুখের দিকে চেয়ে থাকতেন। এ ব্যাপারে তিনি লাভবান হয়েছিলেন সবচেয়ে বেশি। উষা মনের খুশিতে একা 2টো লোকের খাটুনি খাটত।
কুঞ্জস্বামিনী দোতলায় বাথরুমে চান করতেন এক চৌবাচ্চা জল ঢেলে। সে জল কুয়ো থেকে তুলে সংকীর্ণ সিঁড়ি বেয়ে বালতি করে করে তুলত উষাই, প্রতিদিন 3 বার। ওরা যা পরস্পরের মধ্যে কিভাবে ডুবেছিল তার প্রমাণ পেয়েছি বার কত কি। গরমের দিনে ঘুচি চলনে ছোট্ট একটা খাটিয়া পেতে শুয়েছে শোভারাম। রামবাবু নিজে বলেছেন, আহা, এই গরমে ওখানে কেন শুচ্ছ, এই উঠোনটায় শোও না, কিংবা এ বাড়ির ছাদেও তো যেতে পারো। শোভারাম তার কোনো উত্তর দেয়নি। আমি গভীর রাত্রে কোতলাতে যেতে গিয়ে দেখেছি সেইটুকু একরত্তি খাটিয়া, যা একজনের মতো নয়। তাইতেই দুজনে এমন জড়াজড়ি করে শুয়ে আছে যে মনে হয় আরও একজন শুতে পারে ওদের পাশে। এই গরমে 3 দিক চাপা চলনে শোয়া, এমন ঘাম যে মনে হচ্ছে বালতি করে জল ঢেলেছে কেউ। ওদের কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। কিছু যে অসুবিধা হচ্ছে তা মনেই হয় না। এমনি দেখেছি মন্দিরের সংকীর্ণ রকে পর্দা ফেলে দুপুরবেলায় ওর থেকে সংকীর্ণ স্থানে শুয়ে থাকতে। 3টের সময় নিস্তারিণী ডাকে উষা যখন চা করতে উঠে গেছে, তখন মনে হয়েছে সদ্য কোনো পুষ্করিণী থেকে ডুব দিয়ে এসেছে, কাপড় জামা শুদ্ধ। অথচ মুখে যে তৃপ্তির হাসি, তা 14 লুইয়ের ভারসাই প্রাসাদের কোমলতম শয্যা থেকে উঠে এলেও কারো মুখে ফুটত কিনা সন্দেহ। নিস্তারিণী অবশ্য মধ্যে মধ্যে বিবেকের কাছে সাফ থাকার চেষ্টা করেন। কণ্ঠস্বর গাঢ় গম্ভীর করার চেষ্টায় ঈষৎ নাকি হয়ে যায়। বলেন, শোভারাম, তুমি 52-এর ছেলে, বিয়ে করেছ, 2-3টি ছেলে মেয়ে হয়ে গেছে। তোমার কি এসব নোংরামো শোভা পায়? বউ ছেলেদের কথাটা ভাবো একবার। তিনি স্পষ্ট বলেন বলেই স্পষ্ট উত্তর শুনতে হয়। শোভারাম কোনো সংকোচ করে না, সোজা উত্তর দেয়। আমি আগেও বছরে 10-15 দিনের ছুটি নিয়ে দেশে যেতাম, এখনও যাই। বউয়ের সঙ্গে যেমন সম্পর্ক ছিল এখনও তাই আছে। টাকা সবই তাদের পাঠাই, এখানে আমার কোনো খরচ নেই। বিড়ি খাই না, আজকাল পান খায় 1-8টা, সে উষার খরচ। ধরুন আমি যদি আর একটা বিয়ে করতুম, এমন তো 3-4টেও করে অনেকে, তাতে তো 2টো সংসার টানতে হতো, রোজগার ভাগ হয়ে যেত। এতেও তা যাচ্ছে না। নিস্তারিণী ধূর্ত প্রসন্ন মুখে বসে মালা জপ করেন। 1926-এর পর যখন আবার বৃন্দাবন যাই, তখন শোভারাম ছিল, কিন্তু উষার দেখা পাইনি। ব্যাপারটা কি জিজ্ঞাসা করতে শোভারাম হাউ হাউ করে কেঁদেই উঠল। যা শুনলাম ওতে বুদ্ধিমতী নিস্তারিণীর বুদ্ধির দোষেই কাণ্ডটা ঘটেছে। তার কে এক ধনী গুরুভাই এসেছিলেন, গুরুভাইও বটে, দুঃসম্পর্কের আত্মীয়ও বটে। নিস্তারিণী ভেবেছিলেন তাকে জপিয়ে অথবা তোয়াজ করে তার কাছ থেকে কিছু টাকা আদায় করে মন্দিরটা বড় করে নেবেন। পেছনের পুরনো জরাজীর্ণ রান্না মহলটা ফেলে এখানেও দোতলা বাড়ি করে ভাড়া দেবার চেষ্টা করবেন। চাই কি লাইসিন করিয়ে যাত্রী তোলা বাড়িও করতে পারেন। এখানে নতুন যাত্রীদের যে 6টা ভেট দিতে হয়, তার মধ্যে কুঞ্জ ভেটও একটা, কেউ বা বলে বৃন্দা ভেট। মোদ্দা কথা এই, যেখানে থাকবে সেখানে ঠাকুর ঘরে বা তুলসী তলায় এটা দিতে হয়। সে বা মন্দ রোজগার কি? লাল ভেট হলে 2 টাকা 2 আনা, কাঙ্গাল ভেটও 8.5 আনা। এই মতলবে বেশি তোয়াজ করার জন্য উনি উষাকে নবাগত ভৈরববাবুর সেবায় নিযুক্ত করেছিলেন। আগে থাকতে বলে কয়ে শোভারামকে শাসিয়ে যে যাতে নিজের স্বামিত্ব স্থাপন করতে না যায় বা সতীনের হিংসে প্রকাশ করে না ফেলে। ভালো ধোপ দুরস্ত পাট ভাঙা চওড়া পাট ধুতি পরিয়ে উষাকে সামনে ঠেলে দিয়েছিলেন। বলে দিয়েছিলেন, সর্বদা কাছে কাছে থাকবি, কখন কি দরকার হয় তার তো ঠিক নেই, মুখে মুখে সব জোগাবি। উষা যে সেবা যত্ন করতে জানে, এটা ওর কর্ণর কবচ কুণ্ডলের মতো সহজাত, সে আমি নিজেই দেখেছি বহুবার। তাকে বেশি বলতে হয়নি।
মনিবের হুকুম, যে মনিব ইতিপূর্বে এমন হুকুম কখনো দেননি, শোভারামও বিশেষ আপত্তি করেননি। আসলে সম্ভাবনাটা ওর মাথায় যায়নি। ভৈরববাবুর বয়স বেশি, 50-এর ওপরেই হবে, কিন্তু বেশ সুপুরুষ স্বাস্থ্যবান মানুষ বলে এতটা বয়স দেখাতো না। স্বাস্থ্যবান যে তাতে সন্দেহ নেই, কারণ মদ ও মেয়ে মানুষ এ দুইয়ে তিনি ডুবে আছেন প্রায় কৈশোর। এখনও তাতে অরুচি হয়নি, অথবা তার ফলে শরীরও ভাঙিনি। তবে এবার তিনি সত্যি সত্যি তীর্থ ধর্ম করতেই এখানে এসেছিলেন। একা ইচ্ছে ছিল এখানে একটু নিরিবিলি থেকে সাধন ভজন করবেন, ওই জীবনে আর ফিরবেন না। কিন্তু কলকাতায় যে ভাড়াটে রমণী সমাজে তিনি অভ্যস্ত, দীর্ঘকাল সম্ভোগের ফলে যে ধরনের মেয়ে ছেলেতে তার বিতৃষ্ণা এসেছিল, উষা সে সমাজের সে ধরনের মেয়ে নয়। শান্ত, নম্র, সেবাময়ী। পল্লীগ্রামের শ্যাম স্নিগ্ধতা যেন তার দেহে জড়িয়ে আছে। তার অস্খলিত সেবায়, তার সরস অথচ সসম্ভ্রম কথাবার্তায় তার পেলব দেহ সুষমায় মুগ্ধ হয়ে গেলেন ভৈরববাবু। উষারও এই প্রথম বুদ্ধিবিভ্রম ঘটল, অথবা লম্পট পুরুষ সম্বন্ধে মেয়েদের আকর্ষণ চিরকালের। সেও এই প্রৌঢ় লোকটির প্রতি আকৃষ্ট হল। নিস্তারিণী রান্নামহলের জন্য কিছু টাকা পেলেন বটে, তাও পর্যাপ্ত নয়। কিন্তু এমন অমূল্য অসামান্য দাসীটি তাকে হারাতে হল। ভৈরববাবু যে বাকি জীবনটা এখানেই ভগবানের নাম করে কাটাবার সংকল্প প্রকাশ করেছিলেন, সে কথা ভুলে জরুরি কাজের নাম করে অকস্মাৎ একদিন কলকাতায় ফিরে গেলেন। তার পরের দিন থেকে উষা অদৃশ্য হল। এর বছর 6-7 পরে হঠাৎ একদিন যেন নাটকীয়ভাবেই উষার সঙ্গে দেখা হয়ে গেল এই কলকাতা শহরেই, মির্জাপুর স্ট্রিট দিয়ে, এখন সূর্যসেন স্ট্রিট। ওই সময়টা হামেশা যাতায়াত করতে হতো। ওখানে এক বন্ধুর একটা দোকান ছিল, গিয়ে বসলে স্থানীয় এক বিখ্যাত দোকানের ভালো টোস্ট ও চা পাওয়া যেত। আরও অনেক বন্ধু এসে জুটত, আড্ডা জমতো ভালো। তাছাড়া এই পাড়ায় নিজেরও একটা আস্তানা হয়েছে, জীবিকার প্রশ্ন। ওখানে এমনিতেও ঘোরাঘুরি করতেই হয়। একদিন কি একটা কাজে আটকে গেছি, ফিরতে অনেক রাত হয়েছে। শিয়ালদা আসতে হবে, হেঁটে আসা, মির্জাপুর দিয়ে আসা সুবিধা। তখন ওই রাস্তাটায় শিয়ালদা আসতে ডান হাতে একটা খোলার ঘরের ছোট্ট বস্তি ছিল। পাড়ায় যারা দিনে সন্ধ্যা পর্যন্ত ঝিয়ের কাজ করত, তাদের মধ্যে কেউ কেউ ওখানে থাকত, এবং যৎকিঞ্চিত উপরি রোজগারের আশায় রাত 9টার পর মুখে খড়ির গুঁড়ো মেখে চোখে কাজল টেনে আধা আধারে বার দিয়ে দাঁড়াত। এই বস্তি বা কটা খোলার ঘর ছিল দীর্ঘকাল, এখনও আছে কিনা বলতে পারবো না। এটা জানি, এর আগেও দেখেছি। 8টার পর থেকে এরা এসে এমনি দাঁড়ায়। যেতে যেতে দেখেছি কতগুলি বিগত যৌবনা কিংবা প্রৌঢ়া মেয়ে ছেলে বলিরেখা ঢাকার ব্যর্থ চেষ্টায় পুরো করে খড়ি কিংবা অ্যারারুটের প্রলেপ দিয়ে দাঁড়িয়ে আছে। এক দিন ছোট মেয়েও দেখেছে 2-1টি। লক্ষ্য করে দেখার মতো নয়, দেখিও নি, শুধু চোখে পড়েছে মধ্যে মধ্যে এই পর্যন্ত। আমার বন্ধুরা হাসাহাসি করে, এদের রূপসজ্জা নিয়ে আলোচনা করে। আমি কখনোই করিনি। কত দুঃখে এরা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর এই বৃত্তি করতে এসেছে, সেটা কিছুটা বুঝতুম, কারণ আমাকেও অন্য সংস্থানের জন্য বিস্তর কষ্ট করতে হয়েছে, বিস্তর অপমান লাঞ্ছনা সইতে হয়েছে। তবে এও ঠিক, এদের নিয়ে এক শ্রেণীর কবি বা কবি ভাবাপন্ন লোক যে ভাববিলাস প্রকাশ করেন, কপট দুঃখের কাব্য রচনা করেন, তাও করিনি কোনোদিন। নিজের দুঃখের সীমা নেই। কতগুলি নিম্ন শ্রেণীর বার নারী নিয়ে হাহুতাশ করব কখন এবং কেন? কিন্তু সেদিন বাধ্য হয়েই ওদের দিকে যাইতে হলো। ট্রেনের কথা ভেবেই দ্রুত আসছি। হঠাৎ বোধ হয় আম্বা কলার খোসায় পা পিছলে
একটা সজোর আছাড় খেলাম, আর খেলাম ওদের সামনেই। বেশ লেগেছিল। তবু চারদিকে লোকে হাসছে এই ভেবেই তাড়াতাড়ি উঠবার চেষ্টা করছি। হঠাৎ একটা গলা কানে এলো। মনে হচ্ছে খুব লেগেছে বাবু, ওই স্কুল বাড়িটা রকে একটু বসবেন, জল দিয়ে দেব? চমকে উঠলুম। কেন চমকে উঠলুম তা ঠিক সে মুহূর্তে বুঝতে পারিনি। শুধু মনে হলো এই কণ্ঠস্বর আমার যেন পরিচিত। তাই কান দিয়ে ঢুকে মস্তিষ্কে বা স্মৃতিতে আঘাত করেছে সবেগে। কোনো এক দূর ইতিহাসের দরজা খোলার জন্য মন আকুলি বিকুলি করছে। উঠতে কষ্ট হচ্ছে, অনেক চেষ্টা করে উঠতে পারছি না। বোধহয় সেই মেয়েটি হেঁট হয়ে বলল, যদি অপরাধ না নেন বাবু, আমার হাতটা ধরবেন? বলতে বলতেই সেও যেন চমকে উঠল। ও মা, দাদা বাবু! আর সন্দেহের কোনো অবকাশ কি কারণ রইল না। এমনকি মুখটা দেখারও আগে চিনতে পারলুম, এ বৃন্দাবনের সেই উষা। অবশ্য মুখটাও দেখলাম এবার ভালো করেই। ওর হাত ধরতে হলো না। এতক্ষণে আরও অনেক লোক দাঁড়িয়ে গেছে, তাদেরই 2-3 জন ধরে তুলল। পায়ে জোর নেই একটুও। অগত্যা তারাই ধরে নিয়ে গিয়ে পাশের স্কুল বাড়ির রকে বসালো। এবার উষা কোথা থেকে সম্ভবত পথের ধারের চাওলার কাছ থেকে একটা ভাঁড় চেয়ে এনে সবাইকে একরকম সরিয়ে, অবশ্য এসব মূর্তির সঙ্গে সকলেই পরিচিত বলে বেশি ঠেলতেও হলো না, যেন স্পর্শদোষ বাঁচাতেই সকলে সরে গেল। রাস্তার উপরেই উবু হয়ে বসে আমার হাঁটু দুটো জল দিয়ে চুচে দিতে লাগলো। সেবায় সে চিরদিনই পটু, অদ্বিতীয় বললেই হয়। বিশেষ এ সময় এ পদসেবা খুবই ভালো লাগলো। কিন্তু ওর দিকে চেয়ে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। সে ভঙ্গুর পেলবতা, সে কবির ভাষায় রজনীগন্ধার পুষ্পদণ্ডের মতো দেহশ্রী, সেই কচি মুখ যাতে আসল বয়সের চেয়েও তাকে ছোট দেখাতো, সেসব কোথায় গেল? ললাট ও কপলে বলিরেখা দেখা দিয়েছে, গাল বসে গিয়ে চোয়ালের হাড় ঠেলে উঠেছে। মেচে তার দাগ পাউডার বা খড়ির গুঁড়োয় ঢাকা পড়েনি। খুবই রোগা, কণ্ঠা দুটো ঠেলে উঠেছে। অস্বাস্থ্য, অনাচার, অনাহার ও পরিশ্রমের চিহ্ন তার সর্বাঙ্গে পরিস্ফুট। দেখে মমতাও হলো, একটু রাগও হলো। নিরাপদ আশ্রয়, অল্প বয়সী প্রেমিক ছেড়ে মুখ পড়ে জেনে শুনে একটা লম্পটের সঙ্গে চলে এলি। সে যে 2 দিন বাদে ছেঁড়া জুতোর মতো ত্যাগ করবে তো জানা কথাই। তোর অভিজ্ঞতা না থাক, কারো মুখে কি শুনি এই শ্রেণীর পুরুষের কথা? আমার মুখের দিকে চেয়ে না দেখেও বোধহয় আমার মনের কথাগুলো বুঝতে পেরেছিল উষা। তার এই স্বেচ্ছাকৃত দুর্ভাগ্যে আমার মনের কি প্রতিক্রিয়া হবে তা বুঝেই, কারণ দেখলাম এবার তার কোটরগত চোখ দুটি একদা যে আশ্চর্য এক জাদু সঞ্চার করত সবার মনে, তা দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়ছে আমার পায়ের উপর। আমি বৃথা কোনো ভূমিকা না করে প্রশ্ন করলুম, এখন এই কি একমাত্র রোজগার? মাথাটা আরও হেঁট হলো, তবু আস্তে আস্তে জবাব দিল, ওই পেশাজটা যখন ফেলে চলে গেল তখন এই পথ ধরা ছাড়া গতি ছিল না। তখন চলেও যেত, কিন্তু এখন আর এতে বিশেষ কিছু হয় না। অর্ধেক দিন শুধু দাঁড়িয়ে থাকাই সার হয়, আর হলেও সে খুব সামান্য। এর জন্য যেটুকু খরচ তাও ওঠে না সব দিন। এমনি 3 বাড়ি ঠিকই কাজ করি, বাসন মাজা, ঘর মোছা, কিন্তু শরীরে যা অবস্থা, কতদিন পারবো তা জানি না। আরও এক ঝলক জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। আমি একটা রিক্সা ডেকে কোনো মতো উঠে বসলুম। শিয়ালদা পর্যন্ত হেঁটে যাওয়া চলবে না। উঠে বসে মনে পড়ল, আজ এক প্রকাশকের কাছ থেকে একটা ছেলেদের বই বাবদ 7টা টাকা পেয়েছি, আংশিক রয়্যালটি হিসেবে। তা থেকে 2 টাকা বার করে বললুম, এটা রাখো উষা, মিষ্টি টিষ্টি খেও।
সে মাথা হেঁট করে বলল, না বলার আর উপায় নেই বাবু, পরনের কাপড় বলতে কিছু নেই, একখানা অন্তত মিলের শাড়ি না কিনলে চলবে না। আমার রিকশা ছেড়ে দিল। সে সঙ্গে সঙ্গে দুপা এসে চুপে চুপে প্রশ্ন করল, ওদের ওদের খবর কিছু রাখেন না কি বাবু? হ্যাঁ, রাখি বই কি। রামবাবু মারা গেছেন, নিস্তার মাসিমা ভালোই আছেন। শোভারাম শুধু তোমার শোকেই বোধ হয় বড্ড যেন অসময়ে বুড়ো হয়ে গেছে। তবে হ্যাঁ, ওখানেই কাজ করছে এখনো। রিকশা ছেড়ে দিয়ে সরে গেল উষা। এরপর অনেক বছর পরে শোভারামের সঙ্গে দেখা হলো দিল্লির পাহাড়গঞ্জে। কিছুদিন আগে একটি বাঙালি ছেলের সঙ্গে ট্রেনে আলাপ হয়েছিল। এইখানে তাদের পৈতৃক বাড়ি। ছেলেটি ইতিহাসে এমএ পাস, রঙের ব্যবসা করে, সেই উপলক্ষে নানা স্থানে ঘুরে বেড়ায়। ভারী ভালো লেগেছিল আলাপ করে। তারে আমন্ত্রণে ওদের বাড়ি যেতে হয়েছিল সেবার। ওদের বাড়ির কাছে একটা বস্তি ছিল, খাপড়ার বস্তিও নয়, যাকে ঝুঁকি বলে এদেশে, তারই শাড়ি বেশিরভাগ। এমনি অলসভাবে দেখতে যাচ্ছি, দেখে পল্লীর সঙ্গে একান্ত বেমানান এক গৌরবর্ণ শুভ্রকেশ বৃদ্ধ ব্রাহ্মণ উদ্বিগ্নভাবে পথের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি আমার দিকে ছিল না, এটা ঠিক, কিন্তু আমার কেমন একটা খটকা লাগলো। মনে হলো এ চেহারা, ওই চোখ, যা একদা কারণে অকারণে কৌতুক হাসে উজ্জ্বল হয়ে উঠত, দাঁড়াবার ভঙ্গি আমার পরিচিত। মিনিটখানেক দেখার পরই আমার মুখ দিয়ে যেন আপনি বেরিয়ে গেল, শোভারাম। লোকটি চমকে এদিকে চাইল, কিন্তু তার বিস্মিত অথচ শূন্য দৃষ্টি দেখে বুঝলুম আমাকে চিনতে পারেননি। তবে আমার আর সংশয়ের কারণ ছিল না। বললুম, শোভারাম, আমাকে চিনতে পারলে না? এবার বিহবল দৃষ্টিতে পরিচয়ের আলো ফুটল। বলল, কেষ্ট দাদাবাবু, বাবা, আপনি কত বড় হয়ে গেছেন, ভারী কি চেহারা, চিনব কি করে? তা আপনি এখানে? তোমারও চেহারাও তো কম বদলায়নি, বুড়ো হয়ে গেছো একেবারে। আমি তো ঠিক চিনেছি, তুমি চিনতে পারলে না? আমি এসেছি এখানে এক বন্ধুর বাড়ি। তুমি এখানে কোথা থেকে, কি করছো, পথের উপর দাঁড়িয়ে বা কেন? শোভারামের স্বভাব সহাস্য দৃষ্টি আবারও যেন চোখের নিমেষে ম্লান হয়ে উঠল। বলল, আর বলেন কেন, গ্রহের ফের। উষাকে মনে আছে বাবু? সেই যে মেয়েটা ওখানের কুঞ্জে কাজ করত। খুব মনে আছে, কলকাতায় একবার দেখাও হয়েছিল। সে একেবারে নষ্ট হয়ে গেছিল, পথের ধারে দাঁড়িয়ে খদ্দের ধরত। কেন, তার কথা কি, সে বেঁচে আছে? সে তো এখানে, তাকে নিয়ে তো এসেছি। বাঁচবে না বেশি দিন, তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। মেয়ে ছেলেটা একেবারে বিনা চিকিৎসায় মরে যাবে, এ কী করে দেখব? তা তোমার ঘাড়ে আবার চাপলো কী করে? তুমি বা আবার ঘাড় পাততে গেলে কেন? শোভারামের মুখের ভঙ্গিটা এই বয়সেও কেমন যেন নব অনুরাগীর মতো সলজ্জ হয়ে উঠল। আস্তে আস্তে বলল, আমি তখন দেশে গেছিলাম বাবু। ছেলেরা তো কাজ করতে দিতেই চায় না, বলে এখন আমরা রোজগার করছি, ঘরে বসে খাও। তাছাড়া জানিনি তো, মা মারা গেছেন, নতুন সেবইত হয়েছে ওর ভাইপোরা, তারা আসেও না, দেখেও না, গোটা কতক টাকা পাঠিয়ে খালাস। কুঞ্জের যা হাল হয়েছে, দেখলে আপনার চোখে জল আসবে। তবু আমি যেন মায়া কাটাতে পারি না। 16 বছর এসেছি, 60 পার হয়ে গেছি কবেই। তাছাড়া বলি, শরীর তো পড়ে যায়নি, কেন ছেলেদের ঘাড়ে চেপে বসে খাবো? খোরাকিটা তো চলে যাচ্ছে, মাইনেও পাই একটা, আর ঠাকুরের সেবা হয়, তাই কাজ ছাড়িনি। আসলে আপনার কাছে মিছে বলবো না, মনে কেমন একটা আশাও ছিল যে ও একদিন ফিরবে, তখন যদি না খুঁজে পায়। আর হলো তো তাই,
সেইখানেও চিঠি দিয়েছিল একটা। কাকে দিয়ে লিখিয়েছে, পরিষ্কার হাতের লেখা। একজনকে দিয়ে পড়িয়ে নিলুম। চিঠি যেদিন এলো সেদিনই আমি অন্য লোক রেখে আগ্রা যাচ্ছি কদিনের জন্য। তবু ওখানে বাঙালি পাবো না বলে যাবার আগে বৃন্দাবনে পড়িয়ে নিলুম চিঠিখানা। লিখেছে, তোমার কাছে অনেক অপরাধ করেছি, তার ফলও ভোগ করেছি 4 গুণ। এখন মৃত্যু শয্যায়, বেশি দিন আর বাঁচব না। খারাপ অসুখে দেহ ঝাঁঝরা করে দিয়েছে। ভিক্ষে করে খাচ্ছিলুম, এখন আর উঠতেও পারি না। মরার আগে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। একবার পায়ের ধুলো দিয়ে যেতে পারো না? আমার মাপ চাইবার মুখ নেই। কাঞ্চন ফেলে হিরে মনে করে কাচে গেরো দিয়েছি। তুমি যদি পারো নিজ গুণে মাপ করো। তা দাদাবাবু, চিঠিটা পেয়ে অনেক ভাবলুম। প্রথমটা খুব রাগ হলো। আমার জীবন খালি করে, নিজের জীবন বরবাদ করে তার শাস্তি ভোগ করছে। আমাকে আবার টানা কেন এতকাল পরে? কিন্তু বড্ড মন কেমনও করতে লাগলো। শেষে লাজ লজ্জার মাথা খেয়ে আমার স্ত্রীকে বললাম কথাটা। সে দাদাবাবু দেবীর মতো আমাকে ক্ষমাই করে এসেছে চিরকাল, কখনো একটা উঁচু কথা বলেনি। বরং আমার দিদির কাছে বলেছে, সত্যিই তো ওখানে একা থাকা, পুরুষ মানুষ, পাথর তো নয়, একটু আধটু করলেই বা দোষ কি? তার জন্য 2 দিনের জন্য আসা, ঝগড়া করে অশান্তি করব? সেই এবারও পথ দেখালো বাবু। বলল, হাজার হোক তুমি ওকে প্রথম নষ্ট করেছ, এ স্বাদ তুমিই দিয়েছ। তারপর ছেলে মানুষ যদি ভালো কাপড় গয়নার লোভে গিয়েই থাকে, তার জন্য তোমার দোষ ধরা উচিত নয়। তুমি একবার যাও। ছেলেরা দাদাবাবু আমার মা বাবার আশীর্বাদে ভালো রোজগার করে। একজন তো সরকারি দপ্তরে বড় কাজ পেয়েছে। আমি যা টাকা পাঠাই সংসারে লাগে না। আমার স্ত্রী সব টাকা জমিয়ে রেখেছিল, এখন বার করে দিয়ে বললে, যাও টাকাগুলো রাখো, দরকার হয় ডাক্তার টাক্তার দেখাতে পারবে। দাদাবাবু, কলকাতায় পৌঁছে ওর হাল দেখে আমার এতকাল পরেও কান্না পেয়ে গেল। সে যে কি দুর্দশা! একটা ছেঁড়া মাদুরের উপর একখানা চামড়ায় ঢাকা কঙ্কাল পড়ে আছে। সর্বাঙ্গে নানা রকম ঘা, তাতে মাছি বসছে, তার আবার ক্ষমতা নেই। চারিদিকে নোংরা, ঘায়ে দুর্গন্ধ। একটা মাটির ঘরে ছেঁড়া মাদুরে পড়ে আছে, একটা ভাঙা গেলাসও নেই। নারকেল মালায় জল খায়, তাতে বাড়িওয়ালা পুলিশ ডেকে তাড়াতে গেছিল। 4 টাকা ভাড়া, তা নাকি 1 বছর দেয়নি। কিন্তু ওর হাল দেখে পুলিশও ফিরে গেছে, বলেছে, তোমার ওই 4 টাকার জন্য তুমি মরে যাবে? আমি লোক ডেকে পরিষ্কার করাই, পথ্যি খাওয়াই, ডাক্তার ডাকি। ডাক্তার এসে দেখে ওষুধ দিলেন, তবে বলছেন এ আর বেশি দিন নয়, যা খেতে টেতে চায় দিও। ওখানে বাবু আমিও কাউকে চিনি না, আমাকেও কেউ চেনে না। কোথায় থাকবো, কি করব, হু হু করে টাকা খরচ হয়ে যাচ্ছে। ভাবলুম দিল্লিতে বড় বড় হাসপাতাল আছে, নিয়ে যাই সেখানেই। আসলে আমার মামাতো ভাই এখানে থাকতো। মানুষটা বড় দিলখোলা আর দয়ালু। সেই ভরসাতেই আসা। কিন্তু আপনারা যেন বলেন না, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। এখানে এসে শুনলুম সে ভাই মারা গেছেন। কি করি? তারই এক বন্ধু আমাকে চিনত, সেই এখানে এ বাসা ঠিক করে দিলে। বাবু, এখানে যা ঘরের ভাড়া সে দেওয়া আমার সাধ্যি নয়। তাছাড়া এই রোগী নিয়ে কেউ থাকতেও দেবে না, তাই শেষে এই জায়গায় উঠতে হলো। তারই ভাড়া বলে 10 টাকা মাসে। হাসপাতালে হাসপাতালে ঘুরলুম, কোনো হাসপাতাল রাজি হলো না। শেষে শুনলুম এখানে কে একজন ঘোষালবাবু ডাক্তার আছেন, খুব ভালো ডাক্তার, দয়া মায়াও আছেন। তার কাছে গিয়ে পড়লুম, হাতে পইতে জড়িয়ে তার পায়ে ধরলুম একেবারে। তা তিনি দয়া করলেন,
এসে দেখেছেন, ওষুধও দিয়েছেন, কিছু নিজেরই ব্যাগ থেকে দিয়েছেন, তার দাম নেননি। বলেছেন বেশি দিন বাঁচবে না ঠিকই, তবে জ্বালা যন্ত্রণা না ভোগ করে সেই রকম ওষুধই দিলাম। 7 দিন পরে আবার আসবো। আজ সেই দিন, তাই পথে দাঁড়িয়ে আছি যদি বাসা চিনতে না পারেন। তারপর একটু ইতস্তত করে বলল, বাবু এই ঘরেই পড়ে আছে, দেখবেন নাকি? আমার চোখের সামনে ভেসে উঠল উজ্জ্বল শ্যামবর্ণের ছিপছিপে গঠনের এক হাস্যমুখী তরুণী, চোখে যার স্বপ্নের আবেশ মাখানো। আমি ঘাড় নেড়ে বললাম, না শোভারাম, থাক, দেখে লজ্জা পাবে। আর কী বা দেখব, এ পরিণাম হবে তা তো জান তুমি। পকেট থেকে 20টা টাকা বার করে ওর হাতে দিয়ে বললুম, এটে রাখো, তোমার হাতও তো খালি হয়ে আসছে, দরকারে লাগবে। সে একটু ইতস্তত করে নিল শেষ পর্যন্ত। বলল, ছেলেদেরও লিখেছি যদি কিছু কিছু পাঠায়। লজ্জা করে বাবু এই বয়সে, কিন্তু ওকে, মেয়ে ছেলেটাকে এই অবস্থায় ফেলে যাই বা কি করে? গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, উষা থেকে সন্ধ্যায়। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।